বাবুনিও বড় হয়ে গেল, 6 বছর চলছে, এবার একটা বাচ্চা নিয়ে ফেলো। আমি কখন মরে যাই কে বলতে পারে, তাছাড়া তোমার নিজের একটা সন্তান হোক। আজকাল দুনিয়া অনেক কঠিন, নিজের সন্তানই তার বাবা মাকে দেখে না, এদিকে মেহেদি বাবুনি যদি তোমাকে না দেখে। আপনি এত চিন্তা করিয়েন না, দেখবে না কেন, অবশ্যই দেখবে। আমি সিদ্ধান্ত নিলাম এবার একটা বাচ্চা নিব। আমি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা বাদ দিলাম। একদিন উনি আমাকে বললেন, নেহা রেডি হয়ে নাও, একটু বাহিরে যাব। কোথায় নিয়ে যাবেন আপনি আমাকে? চলো না, দেখতেই পাবে। অতঃপর ব্যাংকে নিয়ে গিয়ে আমাকে ওনার অ্যাকাউন্টের নমিনি করে দেয় এবং কি তার কিছুদিন পরে তার বাড়িটা আমার নামে হেবা করে লিখে দেয়। আমি বলি, বাড়ি কেন লিখে দিয়েছেন? আমার কিছু দরকার নাই, এত সম্পত্তির উপর আমার কোনো লোভ ছিল না, কারণ আমি যথেষ্ট ধনী পরিবারের সন্তান ছিলাম। উনি হঠাৎ করে আবারও অসুস্থ হয়ে গেলেন। নিয়মিত চেকআপে ছিলাম, তারপরও হঠাৎ করে আবার পেন শুরু হয়ে যায় ওনার। পরে মেডিকেলে নিয়ে যায় এবং সেখানে টেস্টে আসে কিডনির অবস্থা খুব একটা ভালো না। আমার ভাই কোনো কিছু না ভেবে ইন্ডিয়া নিয়ে যায়, যে ডাক্তারের আন্ডারে ওনার অপারেশন হয় ওনার কাছে নিয়ে যায়। উনি আবার ইমার্জেন্সি ভর্তি করিয়ে দেয় এবং ডায়ালাইসিস আবার শুরু করেন। উনি একদম ভেঙে পড়েন। আমি সবসময় ওনাকে সাহস দেই, বলি আপনি ভেঙে পড়বেন না, দরকার পড়লে আমার বাকি একটা কিডনিও আপনাকে দিয়ে দেব। উনি বলল, নেহা এভাবে বলো না। মেডিকেলে থাকা অবস্থায় প্রায় উনি স্বপ্ন দেখে ধরপড় করে উঠতেন আর বলতেন, নেহা নিশি আমাকে নিতে এসেছে, এমন স্বপ্ন আমি দেখি। আমি বলি, এমন কিছু হবে না। আমি ভাবিকে ফোন করে বলি কিছু দান সৎকা করে দেওয়ার জন্য। মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে উনি আপাকে স্বপ্ন দেখতেন, ওনার মা বাবাকে স্বপ্ন দেখতেন আর বলতেন, নেহা আমি মনে হয় আর বাঁচবো না, আমার কিছু হলে বাচ্চাদের দেখবে তুমি। আমি সব সময় বলতাম, কিছু হবে না আপনার। মেডিকেলে থাকা অবস্থায় উনি 2013 সালে 8 জুন সকালে আমাকে বলেন, নেহারে একটা বাচ্চা তো হলো না। আমি বলি, আপনি সুস্থ হন, ইনশাল্লাহ হবে। উনি তেমন নাস্তাও খেলেন না। নার্স বকাবকি করছেন, কেন নাস্তা খাচ্ছেন না, ওনার শরীর অনেক দুর্বল। আমার হাত ধরে বলে, নেহা তুমি একটু সামনে আসো, তোমাকে একটা চুমু দেই। উনি এটা প্রায় করতেন, আমাকে চুমু দিতেন। আমি আমার মুখটা সামনে এগিয়ে নিয়ে দিলাম, উনি আমার কপালে একটা চুমু দিলেন। এরপর দুপুরের দিকে উনি ঘুমিয়ে যান। আমি হোটেলে গিয়ে গোসল নামাজ শেষ করে ভাইয়াকে নিয়ে একটা ভাতের হোটেলে ভাত খেলাম। ভাত খেয়ে আস্তে আস্তে হেঁটে আসছি, তখন মেডিকেল থেকে ফোন করে ইমার্জেন্সি যেতে। আমরা কাছাকাছি ছিলাম, দৌড়ে যাই। আমি 2টার দিকে মেডিকেল থেকে বের হয়েছিলাম। আজকে তো কিছুটা সুস্থ ছিলেন উনি, হঠাৎ কি হলো? ওনাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। লাইফ সাপোর্টে দেওয়ার আধা ঘন্টা পর উনি ব্রেন স্ট্রোক করেন। 2013 সালে 8 জুন আমি বিধবা হয়ে যাই। আমার 5.5 বছরের সংসার ছিল। ওনাকে ধরে বারবার বলতেছিলাম, উঠে যান না, আপনাকে ভালোবাসি আমি। আমার ভাই মেডিকেলের ঝামেলা নিয়ে বিজি। বিদেশ থেকে দেশের মাটিতে লাশ আনা অনেক ঝামেলা। আমি নিথর হয়ে হাসপাতালের করিডোরে বসে আছি। আমার ভাই লাশ আনার জন্য দালাল ধরে। 4 দিন পর দালালের মাধ্যমে 1,10,000 টাকা ঘুষ দিয়ে বিমানে করে লাশ সহ দেশে ফিরি। মেহেদি আর বাবুনিকে জড়িয়ে ধরে বলি, তোমাদের বাবাকে আমি ফিরিয়ে আনতে পারিনি। দেশে আনার পর ওনাকে দাফন করা হয় ওনাদের পারিবারিক কবরস্থানে। আমি যে কি পরিমাণ ভালোবাসি সেটা আমি যেন ওনার মৃত্যুর পর হাড়ে হাড়ে বুঝতে পারছি। কাউসার হামিদ আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকে জীবনটা যেন অনেক বেশি কঠিন হয়ে গেল। ছোট ছোট 2টা বাচ্চা উনি আর আপু যেন আমার কাছে আমানত রেখে গেলেন। উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, 40 দিনও হয়নি। এর মধ্যে ওনার পরিবার সম্পদ নিয়ে ঠেলাঠেলি শুরু করে দেয়। ওনার বোনেরা বাবুনি আর মেহেদির দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ ওনার পেনশনের মোটা অঙ্কের একটা টাকা পাওয়া যাবে এবং সম্পদের ভাগ দেওয়া থেকে বেঁচে যাবে। আমার ইদত্ত পালনও শেষ হয়নি, তার মধ্যে ওনারা এসব শুরু করেছেন। আমাকে বলতো, তুমি অল্প বয়সী একটা মেয়ে, বয়স আর কত হলো, তোমার বয়সী কারো এখনো বিয়েও হয়নি, তার চেয়ে তুমি নিজের জীবন গুছিয়ে নাও। ইদত্ত পালন শেষ হওয়ার আগে ওনার ফ্যামিলির সবাই আমার বিয়ে নিয়ে পড়েছে। উনি মারা যাওয়ার পর ওনার বোন বলল, কাউসার হামিদ নাকি ওনার বোনের থেকে 5 লাখ টাকা নিয়েছে আর ওনার ফুপুর থেকে নাকি 2 লাখ। এরকম করে ওনার পুরো পরিবার প্রায় 21 লাখ টাকার হিসেব আমাকে দেয়। ঘরোয়া একটা বৈঠক হয়, তখন আমার ভাই বলে, এত টাকা নিয়েছে, আমাদের তো কোনো কিছু কখনো বলেনি এবং ধার নেওয়ার মতো মানুষও সে না, কিন্তু ওনারা বলে আমাদের থেকে নিয়েছে, এখন ফেরত দিবেন, এটাই শেষ কথা। আপনাদের কাছ থেকে যে টাকা নিয়েছে এর কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? আমাদের ছেলে আমাদের কাছ থেকে টাকা নেবে, এটার আবার কিসের প্রমাণ রাখবো? তোমরা যদি টাকা দিতে না পারো তাহলে সম্পদ আমাদের দিয়ে দাও। আপনাদের থেকে টাকা নিয়েছে, তাহলে দাফনের সময় খাটিয়ে কেন ধরে রাখেন নাই আপনারা? আমরা এত অমানবিক না। আমার ভাইয়ের সাথে তারা রীতিমতো ঝগড়া শুরু করে দেয়। তখন আমার ভাই বলে, উনি মৃত্যুর আগে যা বলে গেছেন, উনি কোনো ধরনের টাকা কারো কাছ থেকে ধার নেননি এবং আমাদের এটা বলেও যায়নি। ওনারা বলেন, কাউসার হামিদ তোমাদের থেকে কথাগুলো গোপন রাখতে বলছে, তাই আমরা গোপন রেখেছি। এটা নিয়ে ওরা অনেক বেশি ঝামেলা করে এবং কি কাউসার হামিদের রাস্তার পাশের জায়গাগুলোতে ওনারা দোকান বেঁধে ফেলে। আমি ভাইকে বলি, ভাই ঝামেলা করিয়েন না, এখন এসব ইচ্ছে করে না, আর ইতত্বটা একটু পালন করি, তারপর দেখা যাবে। গ্রাম থেকে আমার একটা খালা আর খালাতো ভাই আসে আমার সাথে থাকার জন্য। খালাতো ভাইয়ের বয়স 16 বছর। সে মেহেদি বাবুনিকে স্কুল থেকে নিয়ে আসতো, দিয়ে আসতো এবং মাঝে মাঝে আমার খালা বাজার করে আনতো। বেশিরভাগ বাজার আমার ভাই করে দিত। আমাকে ওনার শূন্যতা অনেক বেশি পুরাতো। শেষ একটা বছর ওনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আবার নিজেকে এটা বলেও সান্ত্বনা দিতাম, আমার আপুর কাছে আছে,
আল্লাহ তাআলা তাদের জান্নাতে একসাথে শান্তিতে রাখবে, কিন্তু আমারও তো স্বামী হয়, আমি কার সাথে একসাথে জান্নাতে থাকবো এটা বলেও কান্না করতাম। আমি কখনো নামাজে দাঁড়িয়ে ওনার সাথে জান্নাতে থাকার কথা আল্লাহকে বলি নাই, কারণ আমার আপুর সাথে আবার কে থাকবে। ওনার ব্যবহৃত সব জিনিস ধরে ধরে দেখতাম আর কান্না করতাম, বাচ্চাদের জড়িয়ে ধরে থাকতাম। একদিন মেহেদি আমাকে জড়িয়ে ধরে বলে, আম্মু তুমি কি আবার বিয়ে করে ফেলবে, আমাদের ছেড়ে চলে যাবে? 11 বছরের মেহেদির মাথায় কি এসেছে তা আমার জানা নাই। আমি বলি, কেন বাবা এমন কেন বলছো? সবাই বলে তোমাকে বিয়ে দিয়ে ফেলবে, তখন তো তুমি আমাদের ছেড়ে চলে যাবে। মা তুমি আমাদের ছেড়ে যাবে না, আমাকে ধরে বলো। আমি তখন মেহেদিকে জড়িয়ে ধরে বলি, না বাবা তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। এর মধ্যে আমার ইতদ্দ শেষ হয়ে যায় এবং আমার খালাতো ভাইটাও গ্রামে চলে যায়, তার পড়ালেখার ব্যাঘাত হচ্ছিল। মেহেদি আর বাবুনিদের নিয়ে আমার একা পথ চলা শুরু হলো। আমি তাদের মা এবং তাদের বাবা, তাদের স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া সবকিছু, রান্না বান্না বাজার সবকিছু আমাকেই করতে হতো। এর মধ্যে ওর বাবার অফিস থেকে এককালীন মোটা অঙ্কের টাকা আমি পাই এবং সব টাকা আমি ব্যাংকে রেখে দিই।